আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইসরায়েলি বিমান হামলার জবাবে ইয়েমেনের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েল আমেরিকাকে হুঁশিয়ারি, নতুন যুদ্ধের ডাক দিল ইরান। হিজবুল্লাহকে মারতে গিয়ে 4 মার্কিনীকে হত্যা করল ইসরায়েল। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর বিমানের জরুরি অবতরণ ঘটালো, তেল আবিবে উত্তাল পরিস্থিতি। ইসরায়েলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার চেষ্টার বিরুদ্ধে লড়বে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সাম্প্রতিক অভিযানে গাজা সিটি থেকে বাস্তুচ্যুত অন্তত 7 লাখ ফিলিস্তিনি। এবং উত্তর কোরিয়া নৌযান প্রবেশের সতর্কীকরণ গুলি দক্ষিণ কোরিয়ার। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইসরায়েলি বিমান হামলার জবাবে ইয়েমেনের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের রাজধানী সানার আবাসিক এলাকা ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে বৃহস্পতিবার ইসরায়েল অন্তত 12টি বিমান হামলা চালায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এসব হামলায় কমপক্ষে 8 জন নিহত এবং 142 জন আহত হয়েছেন। হামলার অবিলম্বে পরে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে মোক্ষম জবাব দিয়েছে। ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে, তারা নতুন করে ইসরায়েল বিরোধী সামরিক অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে একাধিক ওয়ারহেডযুক্ত হাইপারসনিক প্যালেস্টাইন টু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল অধিকৃত ইয়াফা অঞ্চলের তেল আবিব কয়েকটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয়েছে। পাশাপাশি তারা লোহিত সাগর ও আরব সাগরের ব্যস্ততম এলাকায় উপস্থিত বা এর মধ্য দিয়ে যাতায়াতকারী সব বেসামরিক ও সামরিক কোম্পানি ও জাহাজকে নিজেদের পরিচয় প্রকাশের আহ্বান জানিয়েছে। ইয়ানি বাহিনী জোর দিয়েছে, তারা গাজা ও দেশের প্রতিরক্ষার পক্ষে সমর্থন জারি রাখার অংশ হিসেবে ক্রমশ আরও অভিযানে নামবে যতক্ষণ না ইসরায়েল গাজার উপর আগ্রাসন অবরোধ বন্ধ করে। অন্যথায় লোহিত সাগর দিয়ে চলাচলকারী যানবাহন ও জাহাজগুলো হামলার লক্ষ্যবস্তু হবে এবং এর জন্য দায়ভার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে। ইসরায়েল আমেরিকাকে হুঁশিয়ারি, নতুন যুদ্ধের ডাক দিল ইরান। বর্তমানে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর থেকে নিজেদের সামরিক খাত নতুন করে ঢেলে সাজাতে শুরু করেছে ইরান। আর যুদ্ধে নিজেদের দুর্বল দিকগুলো কাটিয়ে উঠে তারা এখন আরও শক্তিশালী হয়ে উঠছে। এরই মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্রের ভান্ডার সমৃদ্ধ করতে তোড়জোড় শুরু করেছে দেশটি। সময়ের কাঁটা যত এগোচ্ছে, তেহরান যুদ্ধের জন্য ততই প্রস্তুত হচ্ছে। দখলদার ইসরায়েল এবং আমেরিকার পরবর্তী যে কোনো হুমকির জবাব দিতে তারা এখন পুরোপুরি তৈরি। অস্ত্রের ঝনঝনানি, ক্ষেপণাস্ত্রের গর্জন এবং সামরিক মহড়ার ঘনঘটা, এই সবই যেন নতুন এক ইরানের আগমনী বার্তা বহন করছে। অতীতের ক্ষতকে শক্তিতে রূপান্তরিত করে ইরান এখন নিজেদের সামরিক দুর্গ এমনভাবে সাজাচ্ছে যাতে শত্রুপক্ষ যে কোনো আগ্রাসনের আগে দ্বিতীয়বার ভাবতে বাধ্য হয়। নিজেদের সামরিক শক্তির ভিত্তি আরও মজবুত হয় ইসরায়েল আমেরিকাকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। তারা সতর্ক করে বলেছে যে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর মতো ভুল পদক্ষেপ নিলে শত্রুদের কঠিন পরিণতি ভোগ করতে হবে। রবিবার 22 সেপ্টেম্বর 2025 পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ শুরুর দিনে এক বিবৃতিতে হুঁশিয়ারি দেয় IRGC। 1980-র দশকে ইরানের উপর চাপানো ইরাক যুদ্ধের কথা স্মরণ করে এই প্রতিরক্ষা সপ্তাহটি পালন করা হয়। সেই সময় ইরাক ভেবেছিল তারা খুব দ্রুত ইরানকে পরাজিত করতে পারবে, কিন্তু ইরান তীব্র প্রতিরোধ গড়ে তোলে। 8 বছর ধরে সে যুদ্ধ চলে। ওই যুদ্ধে ইরাকের পক্ষে অবস্থান নিয়েছিল আমেরিকা এবং তারা সাদ্দাম হোসেনকে পরোক্ষভাবে সমর্থন ও সামরিক সহায়তা দিয়েছিল। এরপরে ইরানকে হারাতে পারেনি ইরাক। গত জুনে ইসরায়েল ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে আকস্মিক হামলা চালায়। এরপর ইসরায়েলের পক্ষ নিয়ে আমেরিকাও ইরানে হামলা শুরু করে, কিন্তু এই দুই পরাশক্তির হামলায় বিচলিত না হয়ে উল্টো প্রতিরোধ গড়ে তোলে তেহরান। ফলে মাত্র 12 দিনের মাথায় যুদ্ধ শেষ করতে বাধ্য হয় ইসরায়েল আমেরিকা। IRGC জোর দিয়ে বলেছে, ইরাক যুদ্ধের 45তম বার্ষিকী এমন এক সময় এসেছে যখন ইসরায়েল আমেরিকা জোটবদ্ধ হয়ে ইরানের উপর অবৈধভাবে আগ্রাসন চালিয়েছে। তবে ইসরায়েল আমেরিকার হামলার পর ইরানের জাতীয় ঐক্য আরও শক্তিশালী হয়েছে। এই হামলায় তারা কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি, বরং মুখ থুবড়ে পড়েছে। হিজবুল্লাহকে মারতে গিয়ে 4 মার্কিনীকে হত্যা করল ইসরায়েল। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রতিবেশী দেশ লেবাননের দেশটির সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বেশ আগে থেকেই চলছে, যার ফলে লেবাননের যে কোনো স্থানে প্রায়শই ইসরায়েলি বাহিনীর হামলা হয়ে থাকে। তবে এবার 21 সেপ্টেম্বর দক্ষিণ লেবাননের আকাশে ছিল অদ্ভুত এক নীরবতা। হঠাৎ সেই নীরবতা ভেঙে আকাশ ছিঁড়ে গর্জে ওঠে ইসরায়েলের একটি ড্রোন ও 2টি ক্ষেপণাস্ত্র। সোজা আঘাত আনতে এগোতে থাকে একটি মোটরসাইকেলের দিকে। ইসরায়েলি বাহিনীর দাবি, ওই মোটরসাইকেলটিতে ছিলেন হিজবুল্লাহর একজন সদস্য যাকে নির্ভুলভাবে টার্গেট করা হয়েছিল। কিন্তু ঘটনাস্থলের কিছু গজ দূরেই দাঁড়িয়েছিল একটি মার্সিডিজ গাড়ি, আর ইসরায়েলি ক্ষেপণাস্ত্র মোটরসাইকেলের পাশাপাশি উড়িয়ে দেয় পাশে থাকা ওই গাড়িটিকে। ধোঁয়ার ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার হয় 4টি ছিন্নভিন্ন দেহ
যার মধ্যে ছিলেন একজন পুরুষ ও 3টি শিশু। এছাড়া গাড়ির পাশে গুরুতর অবস্থায় পড়েছিলেন একজন নারী। মোটরসাইকেল আরোহী নিহত হন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম CNN এর একটি প্রতিবেদন থেকে জানা যায়, গাড়িতে হামলার শিকার হওয়া 3 শিশু ও একজন পুরুষ ছিলেন মার্কিন নাগরিক। তাদের পাসপোর্ট পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের কর্তৃপক্ষ। এছাড়া আরও জানা যায়, নিহতরা ছিলেন একই পরিবারের। মূলত পরিবারটি লেবাননের একটি গ্রামে নিজেদের আত্মীয়দের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তবে তাদের সেই সফর রূপ নেয় এক রক্তাক্ত ট্র্যাজেডিতে। ভয়াবহ সামরিক হামলার পর ইসরায়েলের প্রতিক্রিয়া এসেছে দ্রুত। একটি বিবৃতি পাঠিয়ে জানানো হয়, IDF মূলত একটি হিজবুল্লাহ অপারেটিভকে লক্ষ্য করেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কয়েকজন বেসামরিক হতাহত হয়েছেন। এছাড়া ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তবে হামলায় যে মার্কিন নাগরিক নিহত হয়েছেন সে বিষয়ে কোনো বক্তব্য কিংবা জবাবদিহি দেয়নি ইসরায়েল। এই ঘটনায় নিহতরা শুধু বেসামরিক নন, বরং ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র নাগরিক। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবি বেরি স্পষ্টভাবে জানিয়েছেন যে নিহত পরিবারটি মার্কিন নাগরিক এবং শিশুদের হত্যা কেবল ভুল নয়, এটি একেবারে অমার্জনীয় অপরাধ। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম এই হামলাকে নির্মম গণহত্যা বলেছেন। তার ভাষায়, লেবাননের গ্রামে ফিরে আসা সাধারণ মানুষকে ভয় দেখাতেই ইসরায়েলে হামলা চালিয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে ওয়াশিংটনের প্রতিক্রিয়া। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, লেবাননের ঘটনায় নিহতরা মার্কিন নাগরিক নন। যুক্তরাষ্ট্রের বিবৃতি যেন পুরো দৃশ্যপটকে আরো বেশি রহস্যময় করে তুলেছে। প্রশ্ন উঠছে, একটি দেশ কিভাবে নিশ্চিত না হয়ে জানিয়ে দেয় নিহতরা তাদের নাগরিক নন? ইয়েমেনি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর বিমানের জরুরি অবতরণ ঘটালো তেল আবিবে উত্তাল পরিস্থিতি। তেল আবিবে সংবেদনশীল এক ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, ক্ষেপণাস্ত্রটি প্যালেস্টাইন 2 নামকরণ করা হয়েছে। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি গণমাধ্যম জানায়, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বহনকারী উইং অফ সায়ন বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়। একই সঙ্গে সানা সরকারের ড্রোন ইউনিটের দক্ষিণাঞ্চলীয় ইলাত এলাকায় অবস্থিত ইসরায়েলের রামন বিমানবন্দরে হামলা চালায়। বিবৃতিতে নিশ্চিত করা হয়, উভয় অভিযানের নির্ধারিত লক্ষ্য অর্জিত হয়েছে। হিব্রু গণমাধ্যমগুলো জানায়, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র দখলকৃত আল কুদসে জেরুজালেম এবং মধ্যাঞ্চলে বিমান হামলায় সাইরেন বাজায়। রামন বিমানবন্দরের দক্ষিণাঞ্চল জুড়ে ড্রোন হামলার পর সাইরেন বেজে ওঠে। ইয়েমেন আবার আরব ও ইসলামী দেশগুলোকে আহ্বান জানিয়ে বলেছে, গাজার জনগণের প্রতি ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের এখনই সময়। তারা সতর্ক করেছে, এসব অপরাধের মুখে অব্যাহত নীরবতা শুধু ইসরায়েলের দখলদারিত্বকে আরো উস্কে দেবে এবং সমগ্র অঞ্চলে আগ্রাসন বাড়িয়ে তুলবে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী স্পষ্ট করেছে, গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তাদের অভিযান চলবে। এই বিবৃতির কিছুক্ষণের মধ্যে ইসরায়েলের যুদ্ধবিমান ইয়েমেনে 12 দফা বিমান হামলা চালায়, যার লক্ষ্য ছিল হুদাইদা বন্দর। পরে সারি জানান, ইয়েমেনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাল্টা জবাব দিয়ে ইসরায়েলের যুদ্ধবিমানগুলোকে পিছু করতে বাধ্য করে। বর্তমানে ইয়েমেনি সশস্ত্র বাহিনী একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে। ইসরায়েলে বেনগুরিয়ান বিমানবন্দর সহ একাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং ইসরায়েলি বন্দরে নৌ অবরোধ জারি করেছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলি গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজাকে শ্বাসরুদ্ধকর অবরোধ থেকে মুক্ত না করা পর্যন্ত এই পদক্ষেপ অব্যাহত থাকবে। ইসরায়েলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার চেষ্টার বিরুদ্ধে লড়বে যুক্তরাষ্ট্র। 2026 ফুটবল বিশ্বকাপ থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার চেষ্টা রুখতে কাজ করবে বলে জানিয়েছে মার্কিন সরকার। গাজায় ইসরায়েলের গণহত্যার অভিযোগে দেশটির বিরুদ্ধে খেলাধুলায় নিষেধাজ্ঞা আরোপের জোরালো দাবি ওঠার মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান নিল। জানা গেছে, আগামী সপ্তাহে এই বিষয়ে ইউরোপীয় ফুটবলের প্রধান সংস্থা উয়েফাতে একটি গুরুত্বপূর্ণ ভোটের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার একাধিক সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র অঙ্গীকার করে বলেন, 2026 বিশ্বকাপ থেকে ইসরায়েলের জাতীয় ফুটবল দলকে নিষিদ্ধ করার যে কোনো প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে রুখতে আমরা অবশ্যই কাজ করব। 2026 ফিফা বিশ্বকাপ টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতিসংঘের একটি তদন্ত কমিশন গত সপ্তাহে এই সিদ্ধান্তে পৌঁছায় যে ইসরায়েল ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে। এরপরে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার অভ্যন্তরে ইসরায়েলকে ইউরোপের ম্যাচগুলো থেকে নিষিদ্ধ করার জন্য চাপ বাড়ছে। এই নিষেধাজ্ঞা কার্যকর হলে ইসরায়েলের পক্ষে আগামী বছরের বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নেওয়া কঠিন হতে পারে। অ্যাসোসিয়েটেড প্রেস এপি সংবাদ সংস্থা জানিয়েছে, উয়েফার 20 সদস্যের নির্বাহী কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যই ইসরায়েলের ফুটবল দলকে নিষিদ্ধ করার পক্ষে রয়েছেন বলে খবর। কারণ ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়াকে নিষিদ্ধ করা হলেও গণহত্যা চালানোর অভিযোগ থাকা সত্ত্বেও ইসরায়েলকে আন্তর্জাতিক ইভেন্টগুলোতে থাকার অনুমতি দেওয়ার ফুটবল সংস্থার প্রতিক্রিয়ায় অসামঞ্জস্যতা দেখা গেছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, গত সপ্তাহে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেসও
ইসরায়েলের উপর ক্রীড়া নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত এই বর্বরতা শেষ না হয় ততক্ষণ রাশিয়া বা ইসরায়েল কারোই কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় থাকা উচিত নয়। রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে, এই নিষেধাজ্ঞা নিয়ে সিদ্ধান্ত নিতে উয়েফা কর্মকর্তারা আগামী সপ্তাহে একটি জরুরি ভোট আহ্বান করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আর যদিও ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতাগুলোতে ইসরায়েল অংশগ্রহণ বন্ধ করার ক্ষমতা উয়েফার হাতে আছে, তবে বিশ্বকাপ বাছাই পর্বে ইসরায়েলকে প্রতিযোগিতা থেকে বিরত রাখার ক্ষমতা তাদের নেই। বিশ্বকাপ বাছাই পর্বের বিষয়টি ফিফা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার দায়িত্বের অধীনে পড়ে। ইসরায়েলের সাম্প্রতিক অভিযানে গাজা সিটি থেকে বাস্তুচ্যুত অন্তত 7 লাখ ফিলিস্তিনি। ইসরায়েলের সাম্প্রতিক অভিযানে গাজা সিটি থেকে এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন 7 লাখ ফিলিস্তিনি। শুক্রবার 26শে সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জেরুজালেম পোস্টের সূত্রে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর সর্বশেষ অভিযানে 7 লাখের বেশি ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছে। এর মধ্যে চলতি সপ্তাহে 5.5 লাখ ফিলিস্তিনি ও গত সপ্তাহে 2.5 লাখ ফিলিস্তিনি রয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, বর্তমানে গাজা সিটিতে 3 লাখের মতো ফিলিস্তিনি রয়েছে। তবে অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে ইসরায়েলি অভিযান আরও সম্প্রসারিত হলে গাজাবাসীরা নিজেদের আবাসিক ভবনগুলো ছেড়ে দিতে হবে। ইসরায়েলি গণমাধ্যমটি বলেছে, এখনও গাজা সিটির বিভিন্ন গুপ্তঘাঁটিতে হামাসের সদস্যরা রয়েছে। তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ অব্যাহত রেখেছে। ফলে এ পর্যন্ত বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহতও হয়েছে। ইসরায়েলি বাহিনীর মুখপাত্র বলেন, ইসরায়েলি বিমান বাহিনী এ পর্যন্ত 170টিরও বেশি স্থাপনায় আঘাত এনেছে। এতে হামাসের বিভিন্ন সামরিক স্থাপনা ও অস্ত্রাগার রয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে 20 অধিক বিস্ফোরক ডিভাইস, কয়েক ডজন হাতবোমা ও অন্যান্য কিছু বোমা এসেছে। উত্তর কোরিয়া নৌযান প্রবেশে সতর্কীকরণগুলি দক্ষিণ কোরিয়ার। উত্তর কোরিয়ার একটি নৌযান দক্ষিণ কোরিয়ার জলসীমায় প্রবেশ করলে দেশটির সেনাবাহিনী সতর্কীকরণগুলি চালিয়েছে। ফলে জাহাজটি পিছু হটতে বাধ্য হয়। দক্ষিণ কোরিয়া শুক্রবার এই তথ্য জানিয়েছে। সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানায়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জেসিএসএ জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় ভোর 5টার দিকে উত্তর কোরিয়ার বাণিজ্যিক নৌযান জাহাজটি বেংনিয়ং দ্বীপ সংলগ্ন এলাকায় উত্তর সীমান্ত রেখা এনএলএল অতিক্রম করে ঢুকে পড়ে। জেসিএস এক বিবৃতিতে জানায়, আমাদের বাহিনী সতর্কবার্তা সম্প্রচার করছে এবং সতর্কতামূলক গুলি ছুড়েছে। তারা নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পদক্ষেপ নিয়েছে এবং উত্তর কোরিয়ার গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যদি উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে এনএলএলকে স্বীকৃতি দেয় না, ওই এলাকায় দক্ষিণ কোরিয়ার লাইভ ফায়ার মহড়ার 2 দিন পরে এই ঘটনাটি ঘটল। উল্লেখ্য, 1950 থেকে 53 সালে কোরীয় যুদ্ধের অবসান হয়েছে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে, পূর্ণাঙ্গ শান্তি চুক্তির মাধ্যমে নয়। ফলে এখন 2 কোরিয়া আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ